তোমার সমস্ত সমস্যা, ভয় এবং মানসিক জটিলতা যদি এখনই সমাধান করা যেত। তোমার এগুলো ঠিক করার প্রয়োজন না থাকলে। ব্রুস টিফটের অলরেডি ফ্রি বইটি এটাই বলে। তুমি ইতিমধ্যেই মুক্ত। বৌদ্ধ ধর্ম এবং আধুনিক মনোচিকিৎসার সংমিশ্রণ তোমাকে দেখায় যে মুক্তি খুব বেশি দূরে নয়, তবে এখনই সম্ভব। অলরেডি ফ্রি একটি গভীর এবং চিন্তাশীল বই যা দুটি জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, বৌদ্ধ দর্শন এবং পাশ্চাত্য মনোচিকিৎসা। একজন অভিজ্ঞ মনোচিকিৎসাবিদ এবং ধ্যানী ব্রুস টিফট ব্যাখ্যা করেছেন যে কিভাবে উভয় পথ, মনের গভীরে প্রবেশের একটি এবং নিজেকে রূপান্তরিত করার অন্যটি, আসলে একই লক্ষ্যের দিকে নিয়ে যায়। ইনার ফ্রিডম বইটিতে টিফট এই ধারণাটিকে চ্যালেঞ্জ করেছেন যে আমাদের নিজেদেরকে নিরাময় করতে হবে। তিনি বলেছেন যে আমাদের বেশিরভাগই বিশ্বাস করেন যে আমরা ভেঙে পড়েছি, অসম্পূর্ণ, এবং এই কারণেই আমরা বারবার পুরানো ক্ষত, অভ্যাস এবং আবেগে জড়িয়ে পড়ি। কিন্তু বুদ্ধের মতো টিফট বলেছেন যে দুঃখের অবসানের পথ এটি থেকে পালানোর মধ্যে নয়, বরং এটির সম্পূর্ণ মুখোমুখি হওয়ার মধ্যে নিহিত। বইটি দুটি প্রধান পদ্ধতির উপর আলোকপাত করে, উন্নয়নমূলক এবং জাগ্রত। উন্নয়নমূলক পদ্ধতি পরামর্শ দেয় যে আমাদের অতীতের ক্ষতগুলিকে বোঝাপড়া এবং মানসিক বিকাশের মাধ্যমে রূপান্তর করতে হবে। অন্যদিকে জাগ্রত পদ্ধতি পরামর্শ দেয় যে আমরা মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থেকে কোনো পরিবর্তন না করেই মুক্তি অর্জন করতে পারি। স্টিভ তর্ক করেন না যে একটি পথ সঠিক বা অন্যটি ভুল। তিনি উভয়কেই আলিঙ্গন করেন। তিনি দেখান যে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন সংগ্রামগুলিকে আরও গভীর সচেতনতার সাথে দেখতে পারি, এবং প্রকৃত রূপান্তর এই সচেতনতার মধ্যেই নিহিত। বইটি বিস্তারিতভাবে বুঝতে আমরা 7টি অধ্যায়ে এটি নিয়ে আলোচনা করব। তাই শুরু করা যাক। প্রথম অধ্যায়, দ্বন্দ্বের পথ। ব্রুস টিফট বলেছেন যে আমাদের সবচেয়ে বড় ভ্রম হল যে আমরা দুঃখ থেকে পালিয়ে সুখী হতে পারি। কিন্তু সত্য হল যে দুঃখ এড়ানোর চেষ্টা কেবল আমাদের দুঃখকে তার মূলে শক্তিশালী করে। আমরা যত বেশি ভয়, ব্যথা বা নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে যাই, ততই তারা আমাদের ভেতর থেকে আঁকড়ে ধরে। এটিই দ্বন্দ্বের চক্র। আমরা দুঃখ থেকে মুক্তি চাই, কিন্তু সেই মুক্তির আকাঙ্ক্ষা আমাদের বারবার একই ব্যথার দিকে ঠেলে দেয়। এই অধ্যায়ে টিফট আমাদের দুটি দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দেয়, উন্নয়নমূলক এবং জাগ্রত। নিজেদের বোঝার জন্য এগুলি দুটি ভিন্ন পদ্ধতি। উন্নয়নমূলক পদ্ধতি যুক্তি দেয় যে আমাদের বর্তমান আচরণ, চিন্তাভাবনা এবং আবেগ আমাদের অতীতের ছায়া। যদি আমরা শৈশবে ভালোবাসা, নিরাপত্তা বা গ্রহণযোগ্যতা না পাই, তাহলে আমরা এমন ধরন তৈরি করি যা বারবার নিজেদের রক্ষা করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ছোটবেলায় প্রত্যাখ্যাত বোধ করে, তাহলে তারা প্রাপ্তবয়স্কদের কাছ থেকে অতিরিক্ত বৈধতা চাইতে পারে। এই পদ্ধতিতে টিফট বিশ্বাস করেন যে আমাদের অবশ্যই আমাদের আবেগগত স্তরগুলি বুঝতে হবে, আমাদের ধরনগুলি চিনতে হবে এবং ধীরে ধীরে আবেগগতভাবে বৃদ্ধি পেতে হবে। থেরাপি, কথোপকথন, আবেগ শনাক্তকরণ এবং একটি নিরাপদ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাময়ে সময় লাগে এবং ধীরে ধীরে উন্মোচিত হওয়ার একটি প্রক্রিয়া। বুঝতে এবং পরিবর্তন করতে। কিন্তু এমনকি এই প্রক্রিয়াটিও কখনো কখনো একটি ফাঁদে পরিণত হতে পারে। আমরা আরোগ্য লাভের চেষ্টায় এতটাই মগ্ন হতে পারি যে আমরা কখনই বুঝতে পারি না যে আমাদের পরিবর্তনের প্রয়োজন নেই, বরং নিজেদেরকে যেমন আছে তেমন দেখার সাহস প্রয়োজন। অন্য পথটি হল জাগ্রত দৃষ্টিভঙ্গি। এটি মূলত বৌদ্ধ দর্শন দ্বারা অনুপ্রাণিত। এতে টিফট যুক্তি দেন যে কোনো আবেগ, কোনো অভিজ্ঞতা স্থায়ী নয়। লজ্জা, ভয়, রাগ বা একাকিত্ব যাই হোক না কেন, প্রতিটি অভিজ্ঞতা আসে এবং যায়। এই পদ্ধতিটি জিজ্ঞাসা করে না যে আপনি কেন এইরকম অনুভব করেন, বরং জিজ্ঞাসা করে, আপনি কি এটি সম্পূর্ণরূপে অনুভব করতে পারেন? ঠিক এখানে এবং এখন। কোনো বিচার নেই, এটি ঠিক করার কোনো প্রচেষ্টা নেই। কেবল উপস্থিতি আছে। বিশুদ্ধ সচেতনতা। আপনি যেমন অনুভব করেন ঠিক তেমন অনুভব করা স্বাধীনতা। টিফট এই পদ্ধতিটিকে সত্যের দ্বিতীয় স্তর বলে অভিহিত করেন। প্রথম সত্য হল আমরা কষ্ট পাই, এবং এটি বোঝা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সত্য হল সেই কষ্টের নিচে শক্ত কিছু নেই। এটি কেবল শক্তি, একটি তরল অভিজ্ঞতা। এবং যখন আমরা এই অভিজ্ঞতার সাথে থাকি, পালিয়ে যাই না, দমন করি না,
প্রশ্ন না করি, তখন আমরা আবিষ্কার করি যে আমরা ইতিমধ্যেই এটি থেকে মুক্ত। টিফটের মতে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ক্রমাগত এড়িয়ে চলার মোড়ে থাকি। আমরা অস্বস্তি এড়িয়ে চলি, ফোন স্ক্রল করি, খাবারে ডুবে থাকি এবং অন্যদের দোষারোপ করি। কিন্তু আমরা যত বেশি দৌড়াই, সংগ্রাম ততই গভীর হয়। তাই টিফট বলেন, সংগ্রাম থেকে পালানোর পরিবর্তে এটিকে আমন্ত্রণ জানাতে শিখুন। যখন কোনো আবেগ একটি অস্বস্তিকর অভিজ্ঞতা জাগে, তখন কৌতূহলের সাথে এটি পর্যবেক্ষণ করুন। এটির সাথে বসুন, অনুভব করুন। এটি সচেতনতার অনুশীলন। এই অনুশীলন সহজ নয়। ভয়, উদ্বেগ, লজ্জা, সমস্ত আবেগ তীব্র। কিন্তু আমরা যদি তাদের আমাদের শরীরে আলতো করে স্থান দেই, তবে আমরা অনুভব করি যে এই আবেগগুলি আমাদের গ্রাস করে না, বরং আমাদের পরিষ্কার করে। টিফট বারবার জোর দিয়ে বলেন যে এটি কোনো পরিস্থিতি নয়। আমাদের একই সাথে উভয় পথকে গ্রহণ করতে হবে। কখনো কখনো আমাদের আমাদের ট্রমা বুঝতে হবে, এবং কখনো কখনো আমাদের কেবল সচেতন থাকতে হবে এবং অভিজ্ঞতায় থাকতে হবে। উভয়ই একসাথে যেতে পারে। একসাথে তারা গভীর নিরাময় এবং মুক্তির দিকে পরিচালিত করে। সংঘাতের পথ অধ্যায়টি শেখায় যে মুক্তি সংগ্রামের মাধ্যমে পাওয়া যায় না, বরং সংগ্রামের মাঝে বিরতির মাধ্যমে পাওয়া যায়। যখন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে যাওয়া বন্ধ করি এবং সেগুলোকে সম্পূর্ণরূপে অনুভব করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ। দুঃখ আমাদের শত্রু নয়, বরং সেই স্বাধীনতার দরজা যা সর্বদা ছিল। অধ্যায় 2, অনুভূতির শক্তি। আমরা সকলেই কোথাও না কোথাও শিখেছি যে কিছু আবেগ ভুল, যেমন ভয়, লজ্জা, রাগ বা ঈর্ষা। যদি আমরা ছোটবেলায় ভয় পেতাম এবং কেউ আমাদের দুর্বল না হতে বলে, অথবা যদি আমরা রেগে যাই এবং এমন আচরণ না করতে বলা হয়, তাহলে আমরা ধরে নিতাম যে এই আবেগগুলি অনুভব করা ভুল। ফলস্বরূপ আমরা তাদের দমন করতে শুরু করি। টিফটাউট বলেন যে এই দমন আমাদের মানসিক দাসত্বের মূল। যখন আবেগ দমন করা হয়, তখন তারা শরীর এবং মনের বিভিন্ন রূপে আটকা পড়ে, যেমন উদ্বেগ, চাপ, ঘুমের অভাব বা অন্যের উপর নির্ভরতা। টিফট একটি সহজ অনুশীলন প্রদান করে। যখন তীব্র আবেগ দেখা দেয়, যেমন লজ্জা বা ভয়, এটা নিয়ে ভাবার বা পরিবর্তন করার চেষ্টা করো না। এক মুহূর্ত থেমে অনুভব করো যে তোমার শরীরে আবেগটা কোথায়। পেটে কি? বুকে ভারী ভাব? শ্বাসকষ্ট? সেই জায়গায় মনোযোগ দাও এবং সেটা থাকতে দাও। উদাহরণস্বরূপ, কল্পনা করো কেউ তোমার সমালোচনা করছে এবং তুমি লজ্জিত বোধ করো। সাধারণত তুমি হয় নিজেকে তিরস্কার করতে শুরু করো, আমার এমনটা অনুভব করা উচিত নয়, অথবা সমালোচকের উপর রেগে যাও। টিফট বলে, থামো, কিছু করো না, শুধু তোমার শরীরে অনুভব করো। তোমার গলায় কি কিছু আটকে আছে? তোমার মুখ কি গরম? সেই জায়গাটা অনুভব করো, সেই অনুভূতি ঠিক করার চেষ্টা করো না। এই অনুশীলনটি ছোট মনে হতে পারে, কিন্তু এটি গভীর রূপান্তরের সূচনা করে। টিফট ব্যাখ্যা করে যে সাইকোথেরাপির কাজ হল তোমার আবেগ কোথা থেকে আসছে তা বুঝতে সাহায্য করা, অতীত, ট্রমা, সম্পর্ক ইত্যাদি। এটি একটি অপরিহার্য পদক্ষেপ কারণ এটি আত্মসচেতনতা বৃদ্ধি করে এবং আমাদের ধরন চিনতে সাহায্য করে, কিন্তু কেবল বোঝা যথেষ্ট নয়। এখানেই বৌদ্ধ দৃষ্টিভঙ্গি সাহায্য করে। বৌদ্ধ ধর্ম বলে যে প্রতিটি আবেগ ক্ষণস্থায়ী এবং ক্ষণস্থায়ী। কোনো আবেগই স্থায়ী নয় এবং কোনো আবেগই আমি নয়। আমরা যখন আবেগকে আঁকড়ে ধরে বা বিতাড়িত না করে পর্যবেক্ষণ করি, তখন আবেগ নিজেই রূপান্তরিত হয়। এই অনুশীলন আমাদের শেখায় যে আবেগগুলি কেবল অভিজ্ঞতা, হুমকি নয়, এবং যদি আমরা সেগুলিকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারি, তবে তারা ধীরে ধীরে আমাদের মুক্তি দেয়। আবেগগুলি আমাদের দুর্বল করে না। প্রকৃতপক্ষে সেগুলিকে সম্পূর্ণরূপে অনুভব করাই আসল শক্তি। যখন আপনি ভয় অনুভব করেন এবং তা থেকে পালিয়ে যান, তখন আপনি উপস্থিত থাকেন। যখন আপনি নিজেকে দোষারোপ না করে লজ্জা বোধ করেন, তখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করতে শুরু করেন। টিফট বলেন যে আবেগের সাথে সংযোগ স্থাপন আমাদের জন্য একটি আধ্যাত্মিক অনুশীলন হতে পারে। যখন আমরা আমাদের শরীরে দুঃখ, লজ্জা বা রাগের জায়গা অনুভব করি, তখন সেখানে উপস্থিত থাকা ধীরে ধীরে করুণা, দয়া,
স্পষ্টতা এবং ভিত্তি তৈরি করতে সাহায্য করে। উদাহরণ, একজন ক্লায়েন্ট, যাকে আমরা রাহুল বলবো, প্রতিবার তার বস তাকে তিরস্কার করার সময় অবিশ্বাস্যভাবে ভয় পেত। আগে সে ভেবেছিল যে সে দুর্বল বা তার রাগ দমন করা উচিত। টিফিট তাকে বলেছিল যে যখনই এই ভয় দেখা দেয়, প্রতিক্রিয়া দেখাবে না, কেবল চুপচাপ বসে থাকো এবং অনুভব করো যে এটি কোথায় ছিল। কয়েক সপ্তাহের মধ্যে রাহুল বুঝতে পারল যে ভয় আর অপ্রতিরোধ্য মনে হচ্ছে না। আসলে সেই ভয়ের আড়ালে সে শৈশবের সেই পুরনো অভিজ্ঞতাগুলো শনাক্ত করতে পারত যেখানে তার বাবার তিরস্কার এই অনুভূতির জন্ম দিয়েছিল। এখন সে সেই ভয়কে ভয় পেত না, বরং সে এর সাথে সংযোগ স্থাপন করতে শিখছিল। এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হল, প্রতিটি আবেগ এমন একটি দরজা যা সঠিকভাবে খোলা থাকলে তোমাকে তোমার নিজস্ব স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। টিফিট বলেন, আবেগ নিয়ন্ত্রণ করো না, সেগুলোকে জানো, অনুভব করো। যখন আমরা আমাদের শরীরকে এমন একটি নিরাপদ স্থান করে তুলি যেখানে যে কোনো আবেগ আসতে পারে, যখন আবেগ থাকতে পারে এবং তারপর চলে যেতে পারে, তখন আমরা তাদের মালিক নই বরং সঙ্গী হয়ে উঠি। এবং এখান থেকেই এক নতুন ধরনের স্বাধীনতা শুরু হয়, ভেতর থেকে নিঃশর্ত। তৃতীয় অধ্যায়, নিয়ন্ত্রণের মায়াকে চ্যালেঞ্জ করা। আমরা মানুষ নিয়ন্ত্রণ চাই কারণ আমরা অনিশ্চয়তাকে ভয় পাই। ভবিষ্যৎ আমাদের কাছে অন্ধকার বলে মনে হয় এবং আমরা সেই অন্ধকারে নিরাপত্তার মশাল জ্বালাতে চাই। তাই আমরা সবকিছু পরিচালনা করতে শুরু করি, মানুষের আচরণ, আমাদের নিজস্ব আবেগ এবং আসন্ন সিদ্ধান্ত। টিফট বলেন যে নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা আসলে এক ধরনের এড়িয়ে যাওয়ার প্রক্রিয়া। আমরা আমাদের অস্বস্তি এড়াতে পরিস্থিতি ঠিক করার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, যখন অনু কোনো প্রতিক্রিয়া পায় না, তখন সে তাৎক্ষণিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে বারবার ভাবছে, আমি কি কিছু ভুল বলেছি? সে কি আমার উপর রাগ করেছে? আমি কি অন্য কিছু পাঠাবো? অনুর উদ্বেগ প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করার ফলে উদ্ভূত অনিশ্চয়তা থেকে উদ্ভূত হয় এবং এই উদ্বেগ এড়াতে সে নিয়ন্ত্রণ খোঁজে। সে কথোপকথন এগিয়ে নিয়ে যায়, ব্যাখ্যা দেয় এবং বারবার পরীক্ষা করে। টিফট বলেন যে প্রতিকার কোনো উত্তরে নয়, বরং সেই অস্বস্তি নিয়ে বসে থাকার মধ্যে রয়েছে। এই অধ্যায়ে টিফট একটি সাহসী বিবৃতি দিয়েছেন, অনিশ্চয়তা কোনো সমস্যা নয়, বরং একটি বাস্তবতা। এবং যদি আমরা এটিকে ভয় করা বন্ধ করি, তবে এটি স্বাধীনতার উপায় হয়ে উঠতে পারে। বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে সবকিছুই ক্ষণস্থায়ী। প্রতিটি আবেগ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি চিন্তা, প্রতিটি অভিজ্ঞতা কিছুই স্থায়ী হয় না। এমন পরিস্থিতিতে জিনিসগুলি ঠিক করার এবং স্থিতিশীল থাকার আশা করা কেবল একটি ভ্রম। টিফট বলেন যে অনিশ্চয়তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং এর সাথে বেঁচে থাকার অভ্যাস গড়ে তোলা একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন। যখন আমরা এই সত্যকে আলিঙ্গন করি যে আমরা জানি না পরবর্তীতে কি হবে এবং এটা ঠিক আছে, তখন মনের গভীর প্রশান্তি আসে। নিয়ন্ত্রণ ত্যাগ করা আত্মসমর্পণ নয়, এটি কাপুরুষতা নয়, এটি একটি মহান সাহস। নিয়ন্ত্রণ ত্যাগ করা মানে সেই মুহূর্তটি যাই হোক না কেন, সেই মুহূর্তটিতে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা। এটি আমাদের ভয়ের সাথে হাঁটার মতো। টিফট এটিকে আমরা যা জানি তার প্রান্তে বেঁচে থাকা বলে। আমাদের অভিজ্ঞতার প্রান্তে বাস করা। এখানেই জীবন সবচেয়ে খাঁটি, সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। এখানেও টিফট উন্নয়নমূলক এবং জাগ্রত দৃষ্টিভঙ্গি উভয়ের ভারসাম্য বজায় রাখে। উন্নয়নমূলক মনোচিকিৎসা আমাদের বুঝতে সাহায্য করে যে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা কোথা থেকে আসে। কোন আঘাত, কোন শৈশবের অনিরাপদতা, কোন অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে আমরা তখনই নিরাপদ যখন আমাদের সবকিছু নিয়ন্ত্রণে থাকে। এদিকে একটি জাগ্রত পদ্ধতি আমাদের শেখায় যে সেই নিয়ন্ত্রণ ত্যাগ করা সম্ভব। সচেতনতার সাথে আমরা প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকতে পারি, পরবর্তী কি ঘটবে তা না জেনেও নিরাপদ বোধ করতে পারি। টিফট এই অধ্যায়ে একটি ছোট পরীক্ষার পরামর্শ দেয়। একটি ছোট পরিস্থিতি বিবেচনা করুন, যেমন ট্রাফিক জ্যামে আটকা পড়া, সাড়া না পাওয়া অথবা অনিশ্চিত পরিকল্পনা থাকা। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এর উপর নিয়ন্ত্রণ চাই? যদি তাই হয়, তাহলে আমার শরীরে এটি কেমন লাগে বা এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা কেমন লাগে? আমি কি এই মুহূর্তটিকে ঠিক করার ইচ্ছা না করেই যেমন আছে তেমন পর্যবেক্ষণ করতে পারি? যখন আমরা বারবার এটি করি, তখন এই অভ্যাসটি বিকশিত হয়
এবং ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে নিয়ন্ত্রণ ত্যাগ না করেও আমরা ভেঙে পড়ি না, বরং আরও শক্তিশালী হয়ে উঠি। নিয়ন্ত্রণের ভ্রমকে চ্যালেঞ্জ করা অধ্যায়টি আমাদের শেখায় যে জীবনকে নিয়ন্ত্রণ করা বন্ধ করা পরাজয় নয়, বরং এটি প্রকৃত বিজয়। যখন আমরা এই সত্যটি গ্রহণ করি যে কিছুই নিশ্চিত নয়, তবুও সবকিছু ঠিক আছে, তখন আমাদের মধ্যে একটি স্থান তৈরি হয় যা শান্ত, উন্মুক্ত এবং মুক্ত। টিফট বলেন, নিয়ন্ত্রণের অভ্যাস দাসত্ব, অন্যদিকে অনিশ্চয়তাকে মেনে নেওয়া মুক্তি। চতুর্থ অধ্যায়, ঘনিষ্ঠতা এবং সম্পর্ক অনুশীলন। ব্রুস টিফট বিশ্বাস করেন যে মানব সম্পর্ক কেবল মানসিক সমর্থনের উৎস নয়, বরং আধ্যাত্মিক ও মানসিক বিকাশের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। তা সে স্বামী, স্ত্রী, পরিবার, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের সাথেই হোক না কেন, প্রতিটি সম্পর্ক আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতাকে ডেকে আনে এবং লুকানো নিদর্শনগুলি উন্মোচন করে। টিফট বলেন যে আমরা প্রায়শই মনে করি যে একটি সম্পর্ক তখনই নিখুঁত হয় যখন এটি দ্বন্দ্বমুক্ত থাকে, যখন অন্য ব্যক্তি কিছু না বলেই আমাদের চাহিদাগুলি বোঝে এবং যখন আমরা নিরাপদ বোধ করি। কিন্তু এই প্রত্যাশাগুলি আমাদের ভয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে বাধা দেয়। প্রকৃত অনুশীলন শুরু হয় যখন আমরা সম্পর্কের অস্বস্তি, মতবিরোধ এবং অস্বস্তি সহ্য করতে শিখি যা আমরা আনতে পারি। সম্পর্কের ক্ষেত্রে আমরা যা অভিজ্ঞতা অর্জন করি তার বেশিরভাগই আমাদের নিজস্ব অতীত থেকে আসে। উদাহরণস্বরূপ, যদি কারো শৈশব প্রত্যাখ্যান এবং অবহেলায় পরিপূর্ণ হয়, তবে তারা আশা করে যে অন্য ব্যক্তি প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে তাদের পরিত্যাগ করবে। সেই ব্যক্তি যতই স্নেহশীল হোক না কেন, সেই ভয়ের ছায়া বারবার সম্পর্ককে প্রভাবিত করে। একে বলা হয় প্রজেক্টিভ প্রক্ষেপণ। আমরা আমাদের পুরনো ক্ষত, ভয় এবং প্রত্যাশা অন্যদের উপর চাপিয়ে দিই, এবং তারপর যখন সবকিছু আমাদের কল্পনা অনুযায়ী হয় না, তখন আমরা মনে করি যে অন্য ব্যক্তি ভুল, সম্পর্ক ভুল, অথবা আমরা নিজেরাই ভুল। ডেভেলপমেন্টাল সাইকোথেরাপি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা সম্পর্কের ক্ষেত্রে কিভাবে আচরণ করি এবং কেন। এই পদ্ধতি আমাদের পরীক্ষা করতে সাহায্য করে যে আমাদের পুনরাবৃত্তিমূলক ধরনগুলির পিছনে জীবনের অভিজ্ঞতাগুলি কি, যেমন রাগ করা, প্রত্যাহার করা বা অতিরিক্ত আপোস করা। এই পদ্ধতি আমাদের আত্মবিশ্লেষণ করতে এবং আমাদের অচেতন ক্ষতগুলি শনাক্ত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, সুমিত প্রতিবার যখনই তার সঙ্গী তাকে সমালোচনা করে, তখনই সে চুপ করে যায় এবং আবেগগতভাবে প্রত্যাহার করে নেয়। থেরাপিতে সে বুঝতে পারে যে এই প্রতিক্রিয়া তার মায়ের সাথে অতীতের সম্পর্কের কারণে উদ্ভূত হয়, যেখানে সে নিজেকে বরখাস্ত করত এবং প্রতিটি সমালোচনার পরে প্রত্যাহার করে নিত। এখন সে বুঝতে পারে যে এই ধরনটি আর তার বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য নয় এবং পুনর্বিবেচনা করা দরকার। অন্যদিকে জাগ্রত পদ্ধতি আবেগের উৎপত্তি কোথা থেকে তা জিজ্ঞাসা করে না। এটি কেবল বলে যে যা কিছু অভিজ্ঞতা হচ্ছে তা মুহূর্তের মধ্যে রয়েছে এবং আপনি এর জন্য সম্পূর্ণরূপে দায়ী। কোনো দোষ নেই, কোনো বিশ্লেষণ নেই। এটি কেবল আমাদের অভিজ্ঞতার সাথে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার জন্য একটি সরল আমন্ত্রণ। এটি আমাদেরকে আমাদের সঙ্গী পরিবর্তন করার চেষ্টা বন্ধ করতে এবং আমরা এখনও কেমন অনুভব করি তা পর্যবেক্ষণ করতে বলে। আমরা কি নিজেদের ভয়, আমাদের ভয় এবং আমাদের নিজস্ব ভয়ের প্রতি প্রতিক্রিয়াশীল হতে দিচ্ছি? আপনি কি প্রতিক্রিয়া না দেখিয়ে লজ্জা বা রাগ নিয়ে বসে থাকতে পারেন? টিফ বারবার জোর দিয়ে বলেন যে সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব খারাপ নয়। আসলে এটিই সেই জায়গা যেখানে আমরা আমাদের গভীরতম বিশ্বাস এবং উদ্বেগের মুখোমুখি হই। যদি আমরা এই দ্বন্দ্ব থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকি, তাহলে এটি কেবল অন্যদের সাথে নয় বরং নিজেদের সাথেও গভীর ঘনিষ্ঠতার দিকে পরিচালিত করে। দ্বন্দ্বের সময় কিভাবে অনুশীলন করবেন? টিফ কিছু ব্যবহারিক পরামর্শ দেয়। বিরতি। যখন কোনো প্রতিক্রিয়া দেখা দেয়, তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাবেন না। আপনার শরীরে কি ঘটছে তা অনুভব করুন, হৃদস্পন্দন, নিঃশ্বাস, তাপ, উত্তেজনা। দায়িত্ব নিন। আপনার ভেতরে কেন এই অনুভূতি জাগল তা ভেবে দেখুন। অন্যদের দোষারোপ করার পরিবর্তে তা শেয়ার করুন। যখন আপনি শান্ত হন, তখন অভিযোগ না করে আপনি যা অনুভব করেছেন তা নিয়ে খোলামেলাভাবে কথা বলুন। এই অনুশীলন সহজ নয়, তবে ধীরে ধীরে এটি আমাদের একটি সত্যিকারের সম্পর্কের দিকে নিয়ে যায়, যেখানে পৃষ্ঠের নিচে থাকা ভয় এবং নিরাপত্তাহীনতাগুলিকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই।
এই অধ্যায়ের মূল বিষয় হল সম্পর্ক হল একটি অনুশীলন। টিফট এই আধ্যাত্মিক অনুশীলনকে বাস্তব সময় বলে। এটি এমন একটি ক্ষেত্র নয় যেখানে আমরা কেবল সুখ খুঁজে পাই, বরং এমন একটি ক্ষেত্র যেখানে আমরা নিজেদের মধ্যে সত্যের মুখোমুখি হই। আমরা প্রায়শই যে ভয়, আকাঙ্ক্ষা, আঘাত লুকিয়ে রাখি, এবং যখন আমরা লড়াই বা পালিয়ে না গিয়ে এই সমস্ত কিছু সহ্য করতে শিখি, তখন সম্পর্কটি কেবল একটি সম্পর্ক থেকে যায়। এটি মুক্তির পথ হয়ে ওঠে। পঞ্চম অধ্যায়, উদ্বেগের সাথে কাজ করা। যদি আমি বলি যে আপনার উদ্বেগ আপনার সবচেয়ে বড় উপহার, হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। উদ্বেগ নিরাময়ের প্রয়োজন হয় না, এটি বেঁচে থাকার জন্য কেবল সাহসের প্রয়োজন। উদ্বেগ আজকের দিনে সবচেয়ে সাধারণ, সবচেয়ে নীরবে ছড়িয়ে পড়া মানসিক অবস্থা। প্রতিটি মানুষ প্রতিদিনই কোন না কোন রূপে এর মুখোমুখি হয়। আগামীকাল কি হবে? মানুষ কি ভাববে? আমি কি ব্যর্থ হব? আমি চাই সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকুক। আমরা মনে করি উদ্বেগ একটি রোগ, এমন কিছু যা নিরাময় করা প্রয়োজন। কিন্তু ব্রুস টিফট এই অধ্যায়ে একটি বিপ্লবী বক্তব্য দিয়েছেন। উদ্বেগ শত্রু নয়, এটি এড়িয়ে চলা। এর অর্থ হল উদ্বেগ সমস্যা নয়, এটি থেকে পালিয়ে যাওয়া। উদ্বেগের আসল বাস্তবতা কি? টিফট বলেছেন যে উদ্বেগ আসলে একটি শক্তি, একটি কাঁচা মানসিক চার্জ। এটি আমাদের চেতনার উপর একটি টান শক্তি যা আমাদের জাগিয়ে তুলতে পারে যদি আমরা এটি থেকে পালিয়ে না যাই। কিন্তু বিপরীত ঘটে, আমরা এটি পরিচালনা করতে শুরু করি। ধ্যান অ্যাপ, স্বসহায়ক ভিডিও, গভীর শ্বাস প্রশ্বাস, নিশ্চিতকরণ, সবকিছুই কাজ করে, কিন্তু কেবল সাময়িকভাবে। কেন? কারণ আমরা উদ্বেগকে দমন করি, বুঝতে পারি না। এই লাইনটি এই অধ্যায়ের হৃদয়, উদ্বেগ জাগরণের শক্তি। কল্পনা করুন যে আপনার ভিতরের অস্থিরতা, উত্তেজনা আসলে আপনাকে বর্তমান মুহূর্তে টেনে আনছে। এর মধ্যে স্পষ্টতা রয়েছে, এর মধ্যে উপস্থিতি রয়েছে। টিফট বলেন, যখন আপনি সেই উদ্বেগ থেকে পালিয়ে যান না, যখন আপনি কোনো গল্প ছাড়াই পুরো শরীর জুড়ে এর সাথে সংযোগ স্থাপন করেন, তখন সেই ভয় একটি দরজা হয়ে ওঠে। এখন দুটি পথ আছে। উন্নয়নমূলক পদ্ধতির থেরাপির মতো আপনি উদ্বেগ বুঝতে পারেন। এটি কোথা থেকে আসছে? শৈশবের ভয় নাকি সম্পর্কের সমস্যা? এই পদ্ধতিটি খুবই সহায়ক কারণ এটি আপনাকে প্রেক্ষাপট দেয়। আপনি যখন এর সাথে সংযোগ স্থাপন করেন, তখন আপনার শ্বাস দ্রুত হয়, আপনার বুক ভারী বোধ হয়, আপনার গলা শুষ্ক বোধ হয় এবং আপনি ভয়ের উপরে উঠে যান। আপনি এতে ডুবে যান না। আসুন এটি দেখি। কল্পনা করুন আপনি একটি সাক্ষাৎকার দিতে চলেছেন। আপনার পেট মন্থন করছে, আপনার হাত ঠান্ডা হচ্ছে, আপনার হৃদয় ধড়ফড় করছে। সাধারণত আপনি মনে করেন, আমার শান্ত হওয়া উচিত। এই উদ্বেগ আমার কর্মক্ষমতা নষ্ট করে দেবে। এখন টিফট অনুশীলন করুন। থামুন। একটি শান্ত জায়গায় দাঁড়ান বা বসুন। তোমার নিঃশ্বাস অনুভব করো। এটার উপর স্থির থাকো না। তোমার শরীরে এই উদ্বেগ খুঁজে বের করো। এটা কি তোমার গলায়? তোমার পেটে? তোমার হৃদয়ে? তোমার পূর্ণ মনোযোগ সেই স্থানে কেন্দ্রীভূত করো। কিছু নিয়ে ভাবো না, শুধু অনুভব করো। তুমি ধীরে ধীরে শক্তি রূপান্তরিত হতে দেখবে। সেই ভয় আর আতঙ্কের শক্তি নয়, বরং বিশুদ্ধ সতর্কতা। টিফট বলে, আমরা যা বিশ্রাম নিই, আমরা যা অনুভব করি তা সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়। এর মানে হল যে তুমি যত বেশি উদ্বেগের সাথে লড়াই করবে, ততই তা বৃদ্ধি পাবে। যত তাড়াতাড়ি তুমি এটি সম্পূর্ণরূপে অনুভব করবে, লেবেল ছাড়াই, বিচার ছাড়াই, এটি তোমার শিক্ষক হয়ে উঠবে। উদ্বেগকে আলিঙ্গন করে তুমি কি লাভ করবে? একটি অভ্যন্তরীণ শান্তি যা বাহ্যিক পরিস্থিতি দ্বারা বিচলিত হয় না। একটি জাগ্রত উপস্থিতি যেখানে তুমি ঠিক যেমন আছো ঠিক তেমনই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ভয়ের সাথে বন্ধুত্ব করো। উদ্বেগ থেকে পালিয়ে যেও না, এটিকে আলিঙ্গন করো, কারণ সেই পথ তোমাকে নিজের দিকে নিয়ে যেতে পারে। পরের বার যখন উদ্বেগ আসবে, তখন নিজের সাথে লড়াই করো না। শুধু বসে থাকো, অনুভব করো এবং দেখো এটি কি ধারণ করে। এটাই হতে পারে তোমার স্বাধীনতার প্রথম আভাস। ষষ্ঠ অধ্যায়, স্বাধীনতা আরামদায়ক নয়।
যখন আমরা মুক্তি বা স্বাধীনতার কথা বলি তখন প্রথমেই যে ছবিটি মনে আসে তা হল শান্তি, আরাম, হালকাতা এবং এক ধরনের মানসিক স্বস্তি। কিন্তু এই অধ্যায়ে ব্রাস্টাফ যুক্তি দেন যে এই ছবিটি অসম্পূর্ণ, যদি সম্পূর্ণ ভুল নাও হয়। প্রকৃত স্বাধীনতা আরামদায়ক নয়। এই লাইনটি শুনলে ভেতরে কিছু একটা নাড়া দেয়, কারণ এটি আমাদের কল্পনার বিরুদ্ধে যায়। কিন্তু এটি অধ্যায়ের আসল সারমর্ম। মুক্তি গোলাপের বিছানা নয়, বরং সত্যের আগুনের মধ্য দিয়ে একটি উত্তরণ। টিফ বলেন যে আমাদের বেশিরভাগই মুক্তিকে এক ধরনের চূড়ান্ত শান্তি হিসেবে দেখে, যেন একবার আমরা জেগে উঠলে সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু তিনি স্পষ্টভাবে বলেন, স্বাধীনতা মানে এই নয় যে আপনি ভালো বোধ করবেন। এর অর্থ হল আপনি আরও বাস্তব। স্বাধীনতা মানে এই নয় যে আপনি সর্বদা হালকা বোধ করবেন, বরং এর অর্থ হল আপনি সর্বদা সত্য থাকবেন, সেই সত্য যতই অস্বস্তিকর হোক না কেন। সচেতনতা মানে সত্যকে যেমন আছে তেমন দেখা, কোনো মিথ্যা নেই, কোন রূপরেখা নেই, কোন মুখোশ নেই। এর মধ্যে রয়েছে আপনার ভেতরের সেই ভয় দেখা যা আপনাকে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন করতে বাধ্য করে, লজ্জা যা আপনাকে দুর্বল করে তোলে, ঈর্ষা যা আপনি স্বীকার করতেও চান না, এবং সেই সমস্ত ছোটখাটো অস্বস্তিকর অভিজ্ঞতা যা আমরা প্রায়শই বিভ্রান্তির মাধ্যমে দমন করি, ফোন, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত চিন্তাভাবনা। সচেতনতার অনুশীলন আরও গভীর হয় যখন আপনি সেই অস্বস্তি থেকে পালিয়ে যান না, বরং সেখানেই থাকেন। উদাহরণস্বরূপ, রাহুল তার অফিসে একজন সহকর্মীর প্রতি ঈর্ষা বোধ করেন। সেই ব্যক্তির সাফল্য দেখে তাকে ছোট মনে হয়। এই অনুভূতি এড়াতে সে প্রায়শই নিজেকে তার কাজে আরও বেশি নিমজ্জিত করে অথবা সেই সহকর্মীর প্রতি খারাপ চিন্তা করে। কিন্তু টিফটের মতে এই মুহূর্তটি যেখানে স্বাধীনতা অনুশীলন করা যেতে পারে। রাহুল যদি এই জ্বলন্ত অনুভূতিকে সততার সাথে দেখে, নিজেকে দোষারোপ না করে, গল্প না করে, কেবল তার শরীরে জ্বলন্ত অনুভূতি অনুভব করে, তাহলে সেই অভিজ্ঞতাই তাদের গভীরভাবে রূপান্তরিত করতে পারে। তারা প্রথমবারের মতো আবিষ্কার করতে পারে যে তাদের মধ্যে আত্মমূল্যের একটি পুরানো ক্ষত রয়েছে যা এখন ভেসে উঠছে। অস্বস্তিকর হওয়া কেন গুরুত্বপূর্ণ? কারণ অস্বস্তিই হল পরিবর্তনের জায়গা। আমরা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হই না যতক্ষণ না আমরা কোনো বাধ্যবাধকতা বা যন্ত্রণার দ্বারা বাধ্য হই। কিন্তু টিফট বলছেন যে এই পরিবর্তন বাধ্যতামূলক হওয়ার আগে আমাদের স্বেচ্ছায় এই পরিবর্তনকে গ্রহণ করতে হবে। প্রতিবার যখনই আপনি সম্পূর্ণরূপে অস্বস্তি বোধ করেন, কোনো প্রতিক্রিয়া ছাড়াই আপনি একটি নতুন স্বাধীনতার দিকে এগিয়ে যান। টিফট এই অধ্যায়ে উভয় দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য তুলে ধরে। বিকাশগত দৃষ্টিভঙ্গি বলে যে আমাদের অবশ্যই পরীক্ষা করতে হবে যে এই অস্বস্তি কোথা থেকে আসছে, অতীতের অভিজ্ঞতা বা মানসিক ক্ষত এর সাথে কি যুক্ত। জাগ্রত দৃষ্টিভঙ্গি বলে যে এখন এই মুহূর্তে যা কিছু আছে সেই অভিজ্ঞতা আপনার, এবং আপনি এর সাথে থাকতে পারেন। এটি ঠিক করার কোনো প্রয়োজন নেই, কেবল এটিকে সম্পূর্ণরূপে অনুভব করাই যথেষ্ট। একসাথে উভয় দৃষ্টিভঙ্গি গভীর মুক্তির দিকে পরিচালিত করে। আপনি যখন অস্বস্তিতে থাকেন তখন কি ঘটে? টিফট বলেন যে এটি করার ফলে তিনটি জিনিস ঘটে। আপনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারেন কারণ আপনি আপনার ধরন থেকে বেরিয়ে এসেছেন। আপনি আত্মবিশ্বাস অর্জন করেন কারণ আপনি আপনার অস্বস্তির মুখোমুখি হয়েছেন। পালিয়ে যাবেন না। আপনি আরামদায়ক হয়ে ওঠেন। বিরোধপূর্ণভাবে প্রকৃত আরাম আসে অস্বস্তিকে আলিঙ্গন করার মাধ্যমে। এই অধ্যায়ে ব্রুস টিফট আমাদের সেই সত্যের সাথে সংযুক্ত করেছেন যা থেকে আমরা প্রায়শই পালিয়ে যাই। স্বাধীনতা আরাম নয়। স্বাধীনতা হল যেখানে আপনি আপনার সারা জীবন যে অনুভূতি থেকে বঞ্চিত হয়েছেন তার সাথেই থাকুন। এবং যখন আপনি এটি প্রতিদিন অনুশীলন করেন, ছোট অস্বস্তিকর অভিজ্ঞতার সাথে থাকতে শিখেন, তখন আপনি বুঝতে পারেন যে এই মুহূর্তে আমি যেই থাকি না কেন, আমি যেমনই অনুভব করি না কেন, আমার স্বাধীনতা, এবং আমি এটি থেকে পালাতে চাই না। ইতিমধ্যেই মুক্ত। ব্রুস টিফট এই অধ্যায়ে এমন একটি বিষয় তুলে ধরেন যা মনকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয় কারণ এটি আমাদের সমস্ত পরিচিত চিন্তাভাবনাকে নাড়া দেয়। আমরা বিশ্বাস করি যে আজ আমাদের ট্রমা সেরে গেলে আমরা কিছু অর্জন করব। আমাদের সম্পর্কগুলি ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। আমরা আরও ভালো মানুষ হয়ে উঠব, অথবা আমাদের মন শান্ত হয়ে যাবে। কিন্তু টিফট বলেন যে এর কিছুই হওয়ার দরকার নেই কারণ আপনি এই মুহূর্তে
এই মুহূর্তে সম্পূর্ণ। ইতিমধ্যেই মুক্ত বলতে কি বোঝায়? এর অর্থ এই নয় যে জীবন সমস্যামুক্ত অথবা আপনি কখনই রাগ, ভয় বা দুঃখ অনুভব করবেন না। এর অর্থ এই যে এই সবকিছু সত্ত্বেও আপনি যেভাবে আছেন তাতে সম্পূর্ণতা রয়েছে। টিফট বলছেন যে আমাদের স্থির থাকতে হবে না, আমাদের পরিবর্তন করতে হবে না, আমাদের কেবল দেখতে হবে যে সবকিছুই স্বাধীনতার প্রকাশ। ভয়, লজ্জা, রাগ, উদ্বেগ এগুলিও চেতনার অভিজ্ঞতা। এবং যেহেতু চেতনা স্বাধীনতা, তাই এই অভিজ্ঞতাগুলিও মুক্তির মধ্যে পড়ে। আমরা প্রায়শই আমি কে কিছু দৃঢ়, স্থায়ী সত্তা হিসেবে মনে করি যা ক্রমাগত সবকিছু অনুভব করে। কিন্তু টিফ বলেন যে আমি কেবল একটি অভিজ্ঞতা যা সময়ে সময়ে পরিবর্তিত হয়। এক মুহূর্ত আপনি রেগে যান, পরের মুহূর্ত আপনি লজ্জিত হন, তারপর তৃতীয় মুহূর্ত আপনি শান্ত হন। তাহলে আসল আপনি কে? এই প্রশ্নটি আপনাকে গভীরভাবে আলোড়িত করে। এবং যদি আপনি এই পরিবর্তনটি গ্রহণ করেন, যদি আপনি স্বীকার করেন যে কোনো স্থায়ী আমি নেই, তুমি দেখতে পাবে যে তুমি প্রতি মুহূর্তে নতুন হয়ে উঠছ। এবং এটাই স্বাধীনতা, কোনো নির্দিষ্ট পরিচয় নয়, কোনো বদ্ধ সংজ্ঞা নয়। আমরা প্রায়শই মুক্তিকে একটি লক্ষ্য হিসেবে মনে করি যা অর্জন করা উচিত যখন আমরা যথেষ্ট ধ্যান করি, যথেষ্ট জ্ঞানী হই, অথবা সম্পূর্ণরূপে আবেগগতভাবে সুস্থ হয়ে উঠি। কিন্তু টিফ বলেন যে এই সমস্ত শব্দগুলি কেবল আরেকটি পরিহারের কৌশল। আমরা মুহূর্তের বাস্তবতা থেকে পালিয়ে যাই, এই ভেবে যে আমি অসম্পূর্ণ এবং আরও ভালো হতে হবে। বাস্তবে মুক্তি তখনই আসে যখন তুমি বিশ্বাস করতে শুরু করো যে তুমি এখনও সম্পূর্ণ। তোমার অভিজ্ঞতা যাই হোক না কেন, প্রতিটি অভিজ্ঞতাই মুক্তির দরজা। যখন তুমি ভয় এবং বিরতির মধ্যে থাকো, তখন তুমি মুক্ত। যখন তুমি লজ্জায় জ্বলে উঠো এবং তবুও সেই অনুভূতি নিয়ে থাকো, তখন তুমি মুক্ত। যখন তুমি তোমার ভিতরের জগাখিচুড়ি দেখতে পাও এবং পালিয়ে যাও না, বরং তা অনুভব করো, এটাই স্বাধীনতা। মুক্তি কোন সমাধান নয়, এটি একটি মনোভাব। যখন তুমি বুঝতে পারো যে তুমি ইতিমধ্যেই মুক্ত, তখন তুমি অন্যদের দোষারোপ করা বন্ধ করে দাও। তুমি আর অন্য কাউকে পরিবর্তন করার প্রয়োজন বোধ করো না, কারণ তুমি নিজের জন্য দায়িত্ব নিতে পারো। টিফট একে মৌলিক দায়িত্ব বলে। এখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি, প্রতিটি প্রতিক্রিয়া অংশ হয়ে ওঠে তোমার অনুশীলনের কথা। ব্রুস টিফট এই শেষ অধ্যায়ে এই শক্তিশালী বার্তাটি প্রদান করেছেন: স্বাধীনতার কোনো পথ নেই, স্বাধীনতাই পথ। তুমি কে, কোথায় আছো, তুমি কেমন অনুভব করো তা থেকেই শুরু করো। কোন গন্তব্য নেই, কোন চেকলিস্ট নেই, কেবল জেনে রাখা যে তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ, এবং ঠিক এই সচেতনতার মধ্যেই যদি তুমি আজ বিদ্যমান থাকো। তো বন্ধুরা, এটি হল অলরেডি ফ্রি এর সবচেয়ে গভীর এবং অপরিহার্য বার্তা। আমরা ইতিমধ্যেই মুক্ত। আমাদের আরও ভালো হওয়ার জন্য নিজেদের পরিবর্তন করার দরকার নেই। আমাদের নিজেদের একটি নিখুঁত সংস্করণ অনুসন্ধান করা উচিত নয়। ব্রুস টিফট বলেছেন যে আমাদের উদ্বেগ, ভয় এবং রাগ সবই জীবনের অংশ। প্রকৃত স্বাধীনতা এগুলি দূর করার বিষয় নয়, বরং সম্পূর্ণ সচেতনতা এবং করুণার সাথে সেগুলি পর্যবেক্ষণ করার বিষয়ে। তিনি একটি শক্তিশালী ধারণা উপস্থাপন করেন: স্বাধীনতা অর্জন করার মতো কিছু নয়, এটি স্বীকৃতি দেওয়ার মতো কিছু। এর অর্থ হল স্বাধীনতা এমন কোনো দূরবর্তী লক্ষ্য নয় যা আমরা ভবিষ্যতে অর্জন করব। এটি ঠিক এখানে, এই মুহূর্তে। আমরা কেবল এটি দেখতে পাই না কারণ আমরা সর্বদা আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে থাকি। টিফট আমাদের শেখায় যে কেবলমাত্র যখন আমরা সম্পূর্ণ সত্তার সাথে আমাদের ভয়, লজ্জা এবং দুঃখ অনুভব করি, তাদের পরিবর্তন বা দমন করার চেষ্টা না করেই কি আমরা সত্যিই আবেগগতভাবে পরিণত হব। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এখনই, এই মুহূর্তে সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি যা আমি এত বছর ধরে খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী। যখন আমরা এটি পরিবর্তন করি বা দমন করি, তখনই আমরা সত্যি আবেগগতভাবে পরিণত হব। তাই শেষ পর্যন্ত
প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি এত বছর ধরে যে স্বাধীনতা খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে সত্যিকারের স্বাধীনতা আপনার কাছে কি বোঝায়। শুধুমাত্র যখন আমরা এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিকার অর্থে আবেগগতভাবে পরিপক্ক হয়ে উঠি। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে এত বছর ধরে যে স্বাধীনতা খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে সত্যিকারের স্বাধীনতা আপনার কাছে কি বোঝায়। আমরা যখন এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিই আবেগগতভাবে পরিপক্ক হয়ে উঠি। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি যা আমি এত বছর ধরে খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। এই সারাংশটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী। শুধুমাত্র যখন আমরা এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিকার অর্থে মানসিকভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং এই মুহূর্তে আমি কি এই স্বাধীনতার জন্য এত বছর ধরে খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী। আমরা যখন এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিই আবেগগতভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে এত বছর ধরে যে স্বাধীনতার জন্য খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি দেখুন এবং কমেন্টে আমাদের জানান আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী। আমরা যখন এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিকার অর্থে আবেগগতভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি যা আমি এত বছর ধরে খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে প্রকৃত স্বাধীনতা আপনার কাছে কি বোঝায়। শুধুমাত্র যখন আমরা এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিকার অর্থে আবেগগতভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং এই মুহূর্তে আমি কি সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি যা আমি এত বছর ধরে খুঁজছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী। আমরা যখন এটি পরিবর্তন করি বা দমন করি তখনই আমরা সত্যিকার অর্থে মানসিকভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এই মুহূর্তে এত বছর ধরে যে স্বাধীনতার সন্ধান করছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেদের পরিবর্তন করা নয়, বরং নিজেদেরকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং মন্তব্যে আমাদের জানান যে প্রকৃত স্বাধীনতা আপনার কাছে কি বোঝায়। অনুভব করুন, এখানেই স্বাধীনতা নিহিত। মুক্তি কোনো সমাধান নয়, এটি একটি মনোভাব। যখন আপনি বুঝতে পারেন যে আপনি ইতিমধ্যেই মুক্ত, তখন আপনি অন্যদের দোষ দেওয়া বন্ধ করেন। তুমি আর অন্য কাউকে পরিবর্তন করার প্রয়োজন বোধ করো না, কারণ তুমি নিজের দায়িত্ব নিতে পারো। টিফট এটাকে মৌলিক দায়িত্ব বলে। এখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়া তোমার অনুশীলনের অংশ হয়ে ওঠে। ব্রুস টিফট এই শেষ অধ্যায়ে এই শক্তিশালী বার্তাটি প্রদান করেন, স্বাধীনতার কোনো পথ নেই, স্বাধীনতাই পথ। তুমি কে, কোথায় আছো, তুমি যেভাবেই অনুভব করো না কেন, তা থেকে শুরু করো। কোন গন্তব্য নেই, কোন চেকলিস্ট নেই। শুধু জেনে রাখো যে তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ, এবং এই সচেতনতার মধ্যেই আজ তোমার অস্তিত্ব রয়েছে। তাই বন্ধুরা, এটি হল অলরেডি ফ্রি এর সবচেয়ে গভীর এবং অপরিহার্য বার্তা। আমরা ইতিমধ্যেই মুক্ত। আরও ভালো হওয়ার জন্য আমাদের নিজেদের পরিবর্তন করার দরকার নেই। আমাদের একটি নিখুঁত সংস্করণ অনুসন্ধান করা উচিত নয়। ব্রুস টিফট বলেছেন যে আমাদের উদ্বেগ, ভয় এবং রাগ জীবনের অংশ। প্রকৃত স্বাধীনতা এগুলো দূর করার বিষয় নয়, বরং পূর্ণ সচেতনতা এবং করুণার সাথে সেগুলো পর্যবেক্ষণ করার বিষয়ে। তিনি একটি শক্তিশালী ধারণা প্রবর্তন করেছিলেন, স্বাধীনতা অর্জন করার কিছু নয়, এটি স্বীকৃতি পাওয়ার কিছু। এর অর্থ হল স্বাধীনতা ভবিষ্যতে আমরা কোন দূরবর্তী লক্ষ্য অর্জন করব না। এটি ঠিক এখানে, এই মুহূর্তে। আমরা কেবল এটি দেখতে পাই না কারণ আমরা সর্বদা আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে বেড়াই। টিফট আমাদের শেখায় যে আমরা যখন আমাদের ভয়, লজ্জা এবং দুঃখকে সম্পূর্ণ সততার সাথে অনুভব করি, সেগুলিকে পরিবর্তন বা দমন করার চেষ্টা না করে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এখনই, এই মুহূর্তে, যে স্বাধীনতার জন্য এত বছর ধরে খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী তা শেয়ার করুন। অনুভব করুন, এখানেই স্বাধীনতা নিহিত। মুক্তি কোনো সমাধান নয়, এটি একটি মনোভাব। যখন তুমি বুঝতে পারো যে তুমি ইতিমধ্যেই স্বাধীন, তখন তুমি অন্যদের দোষারোপ করা বন্ধ করে দাও। তুমি আর অন্য কাউকে পরিবর্তন করার প্রয়োজন বোধ করো না, কারণ তুমি নিজের জন্য দায়িত্ব নিতে পারো। টিফট এটাকে মৌলিক দায়িত্ব বলে। এখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়া তোমার অনুশীলনের অংশ হয়ে ওঠে। ব্রুস টিফট এই শেষ অধ্যায়ে এই শক্তিশালী বার্তাটি প্রদান করেন, স্বাধীনতার কোনো পথ নেই, স্বাধীনতাই পথ। তুমি কে, কোথায় আছো, তুমি যেভাবেই অনুভব করো না কেন, তা থেকে শুরু করো। কোন গন্তব্য নেই, কোন তালিকা নেই। শুধু জেনে রাখো যে তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ, এবং এই সচেতনতার মধ্যেই আজ তোমার অস্তিত্ব রয়েছে। তাই বন্ধুরা, এটি হল অলরেডি ফ্রি এর সবচেয়ে গভীর এবং অপরিহার্য বার্তা। আমরা ইতিমধ্যেই মুক্ত। আরও ভালো হওয়ার জন্য আমাদের নিজেদের পরিবর্তন করার দরকার নেই। আমাদের একটি নিখুঁত সংস্করণ অনুসন্ধান করা উচিত নয়। ব্রুস টিফট বলেছেন যে আমাদের উদ্বেগ, ভয় এবং রাগ জীবনের অংশ। প্রকৃত স্বাধীনতা এগুলি অপসারণ করার বিষয় নয়, বরং পূর্ণ সচেতনতা এবং করুণার সাথে সেগুলি পর্যবেক্ষণ করার বিষয়ে। তিনি একটি শক্তিশালী ধারণা চালু করেছিলেন, স্বাধীনতা অর্জন করার মতো কিছু নয়, এটি এমন কিছু যা স্বীকৃতি পাওয়ার মতো। এর মানে হল, স্বাধীনতা এমন কোনো দূরবর্তী লক্ষ্য নয় যা আমরা ভবিষ্যতে অর্জন করব। এটি ঠিক এখানেই, এই মুহূর্তে। আমরা কেবল এটি দেখতে পাই না কারণ আমরা সর্বদা আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে বেড়াই। টিফট আমাদের শেখায় যে আমরা যখন আমাদের ভয়, লজ্জা এবং দুঃখকে সম্পূর্ণ সততার সাথে অনুভব করি, সেগুলিকে পরিবর্তন বা দমন করার চেষ্টা না করে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এখন, এই মুহূর্তে, এত বছর ধরে যে স্বাধীনতা খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা।
আপনি যদি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী তা শেয়ার করুন। রাগ এবং রাগ জীবনের অংশ। প্রকৃত স্বাধীনতা এগুলিকে কাটিয়ে ওঠার মধ্যে নয়, বরং পূর্ণ সচেতনতা এবং সহানুভূতির সাথে সেগুলি পর্যবেক্ষণ করার মধ্যে নিহিত। তিনি একটি শক্তিশালী ধারণা প্রবর্তন করেছিলেন, স্বাধীনতা অর্জন করার জিনিস নয়, এটি স্বীকৃতি পাওয়ার জিনিস। এর মানে হল যে স্বাধীনতা এমন কোনো দূরবর্তী লক্ষ্য নয় যা আমরা ভবিষ্যতে অর্জন করব। এটা ঠিক এখানেই, এই মুহূর্তে। আমরা এটা দেখতে পাই না কারণ আমরা সবসময় আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে বেড়াই। টিফট আমাদের শেখায় যে যখন আমরা আমাদের ভয়, লজ্জা এবং দুঃখকে সম্পূর্ণ সততার সাথে অনুভব করি, পরিবর্তন বা দমন করার চেষ্টা না করে, তখন আমরা সত্যিই আবেগগতভাবে পরিণত হই। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এখনই, এই মুহূর্তে, এত বছর ধরে যে স্বাধীনতা খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। যদি আপনি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতা কী। রাগ এবং রাগ জীবনের অংশ। প্রকৃত স্বাধীনতা এগুলোকে অতিক্রম করার মধ্যে নিহিত নয়, বরং পূর্ণ সচেতনতা এবং সহানুভূতির সাথে সেগুলো পর্যবেক্ষণ করার মধ্যে নিহিত। তিনি একটি শক্তিশালী ধারণা প্রবর্তন করেছিলেন, স্বাধীনতা অর্জন করার মতো কিছু নয়, এটি স্বীকৃতি পাওয়ার মতো কিছু। এর অর্থ হল স্বাধীনতা এমন কোনো দূরবর্তী লক্ষ্য নয় যা আমরা ভবিষ্যতে অর্জন করব। এটি ঠিক এখানে, এই মুহূর্তে। আমরা কেবল এটি দেখতে পাই না কারণ আমরা সর্বদা আমাদের অভিজ্ঞতা থেকে পালিয়ে বেড়াই। টিফট আমাদের শেখায় যে যখন আমরা আমাদের ভয়, লজ্জা এবং দুঃখকে সম্পূর্ণ সততার সাথে অনুভব করি, সেগুলিকে পরিবর্তন বা দমন করার চেষ্টা না করে, তখন আমরা সত্যিই আবেগগতভাবে পরিণত হয়ে উঠি। তাই শেষ পর্যন্ত প্রশ্নটি এই নয় যে আমি কখন মুক্ত হব, বরং আমি কি এখনই, এই মুহূর্তে, যে স্বাধীনতার জন্য আমি এত বছর ধরে খুঁজছি তা দেখতে পাচ্ছি। অলরেডি ফ্রি আমাদের মনে করিয়ে দেয় যে থেরাপির চূড়ান্ত লক্ষ্য নিজেকে পরিবর্তন করা নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা। আপনি যদি এই সারাংশটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে আপনার কাছে প্রকৃত স্বাধীনতার অর্থ কী।